বাইরে ধুলোর আস্তরণ উড়ে যাচ্ছে, আকাশে জমে উঠেছে ধোঁয়াটে মেঘের স্তর। শহর আবারও বৃষ্টিতে ভিজবে। ঘরের বারান্দা, পিচঢালা রাস্তাগুলো, জানালার কাজ, সবকিছু যেন প্রস্তুত হয়ে আছে বৃষ্টি ছোঁয়ার জন্যে। গাছেরা হবে সতেজ, সবুজ মোড়ানো নবজীবনের মতো। চিত্রা বৃষ্টি ভালোবাসে, তবে তার চেয়েও বেশি ভালোবাসে বৃষ্টির আগ মুহূর্তকে। সেই থমথমে নীরবতা, বাতাসে ঘনিয়ে ওঠা আবেশ, সব মিলে একটা বিষণ্ণতা ছড়িয়ে দেয়। মনে করিয়ে দেয় ফেলে আসা গল্পগুলো, যেগুলোতে ছিল হারানো যন্ত্রণা, না পাওয়ার ক্ষত, অথবা নিঃসঙ্গ প্রতীক্ষার দীর্ঘতম সময়। চিত্রা বসে আছে জানালার ধারে, হাতে খোলা উপন্যাসে 266তম পৃষ্ঠা। হঠাৎই থমকে যায়, কপালের ভাঁজে বিস্ময়, ঠোঁটের কোণে একরাশ হতাশা। বিড়বিড় করে বলে ওঠে, অবিরাম বৃষ্টির প্রথম ফোঁটাগুলো কান্নার ধ্বনি হয়ে কাছে এসে পড়ছে। চিত্রার মনে জমে থাকা প্রশ্নগুলোর মতোই তারা উত্তর খুঁজে ফিরলেও কিছুতেই ফসকে যাওয়ার সময়ের দরজায় পৌঁছাতে পারছে না। চিত্রা বইয়ের পাতার প্রশ্নতে হারিয়ে গিয়েছে। নীরব সে। তার নিস্তব্ধতাকে ভেঙে আচমকায় হঠাৎ কোথা থেকে যেন ফারাজ এসে চিত্রার হাতের বইটা ছোঁ মেরে কেড়ে নেয়। চিত্রা প্রথমে কিছুই বুঝে ওঠে না, পারামাত্রই বলে, আমার থেকে আবারও বইকে বেশি গুরুত্ব দিচ্ছ আগুন সুন্দরী? ফারাজ বইয়ের পাতায় চোখ বোলায়। শুধু সে একটি পৃষ্ঠা পড়ে অনুমান করতে পারে নায়কের স্ত্রী নিজ হাতে গুলি চালিয়েছে তার স্বামীর বুকে। যে ছিল প্রেমিকা, সেই হয়ে উঠেছে খলনায়িকা। ফারাজ হঠাৎ জিজ্ঞাসা করে, তুমি কি আমার বুকে গুলি চালাতে পারবে? চিত্রার চোখে অস্বস্তি ছড়িয়ে পড়ে। কার সঙ্গে কিসের তুলনা করছেন আপনি? তালুকদার বাড়ির মেয়ে না তুমি? তোমার পরিবারের সবাই তো মারা গেছে। খুনিকে যদি সামনে পেতে কি করতে? চিত্রা গভীর শ্বাস নেয়, অতীতের ধুলো ঝেড়ে বলে, হ্যাঁ, আমি তালুকদার বাড়ির মেয়ে, তবে আমার পরিবারকে খুন করেনি। আর যদি করেই থাকতো তাহলে তাদের জন্য আপনি তো আছেনই। ফারাজ থমকে যায়। আমি আমি থাকলে কি হতো? আপনি তাদের শাস্তি দিতেন। কি শাস্তি দিতাম? ফারাজ তাকিয়ে থাকে। চিত্রা চোখ মেরে হেসে ফিসফিসায়। খুনের বদলে খুন। চিত্রার কথা ফারাজের কানে বিষের মতো ঢুকে যায়। এক মুহূর্ত চুপ থেকে শীতল স্বরে বলে, তোমার কি মনে হয় আমি খুনি? খুন করতে পারবো? এসব ফালতু খুন খারাপি অন্তত তোমার স্বামী থেকে আশা করো না। আমার তো রক্ত দেখলেই গা কাটা দিয়ে ওঠে। চিত্রা ধীরে উঠে দাঁড়ায় খাটে, উচ্চতা যতই কম হোক। এইভাবে দাঁড়ালে সে ফারাজের নাগালে আসে। সে এগিয়ে যায়, ফারাজকে জড়িয়ে ধরে। ফারাজ তাকে আঁকড়ে ধরে রাখে, যেন পুরো জগৎটাই হারিয়ে গিয়েছে এই দুজনার আবর্তে। চিত্রা আবিষ্ট কণ্ঠে ফিসফিসিয়ে বলে, আমি জানি আপনি নির্মল, আপনার হাতে কোনো দাগ নেই, কোনো রক্ত, কোনো পাপও নেই। কিন্তু জানেন তো, চাইলেই পাপকে পবিত্র করা যায়, চাইলে নিষিদ্ধকেও শুদ্ধ মানা যায়। ফারাজ চুপ করে থাকে, অতঃপর চাপা স্বরে বলে, তুমি চাও পাপ শুদ্ধ হোক? পাপ কখনো নিজেকে শুদ্ধ করে না চিত্রা, বরং শুদ্ধতাকে গ্রাস করাটাই তার ধর্ম। শব্দরা আরেকটু ঘনিয়ে আসে। বাইরের বৃষ্টি তখন আর কাচের গায়ে নয়, চিত্রা আর ফারাজের মনেই বাজছে। প্রশ্ন, আবেগ আর না বলা সত্যের রূপ ধরে। চিত্রা ফারাজকে ছেড়ে নেয়, হাত বুলিয়ে নিজের চুল ঠিক করে বলে, আপনার মতিগতি ঠিক লাগছে না। ফারাজ হেসে ওঠে। তোমাকে দেখলে ঠিক থাকি কবে? চিত্রার ঠোঁটে ঝলকে উঠে বিরক্তি। সামনে থেকে সরুন। কই যাবে? মরতে। ফারাজের কণ্ঠ আবারও গম্ভীর হয়। মরার জন্য রুহ এত উতলা? সবুর করো, মৃত্যু তো সবার জীবনেই আসে। এই ধরো তুমি কালকেও মরতে পারো, আজকেও, আর এই মুহূর্তেও। চিত্রা তাকে ধাক্কা দিতে যায়, কিন্তু ফারাজ চিত্রার কবজি শক্ত করে ধরে ফেলে। লাগছে। চিত্রা শ্বাসরুদ্ধ করে বলে, নড়বে না বউজান, নড়লে আরো লাগবে। কি চান আপনি? যদি বলি তোমাকে। চিত্রা চোখের গভীরে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, বহু আগেই নিজেকে আপনাকে সমর্পণ করেছি। ফারাজ চিত্রার কবজির বাঁধন আরো শক্ত করে। ব্যথায় চিত্রার চোখে জল জমে ওঠে। ফারাজ তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে সেই অশ্রু মুছে চোখে এক টুকরো চুম্বনাকে। তারপর ধাক্কায় চিত্রাকে বিছানায় ছুঁড়ে ফেলে, কিন্তু সেই ধাক্কায় কোনো হিংস্রতা নেই, ছিল কেবল দাবির অদ্ভুত আকুতি। চিত্রা সব সহ্য করে, কোনো প্রতিরোধ করে না। সে জানে তার স্বামী ঠিক কি চায়। ভয় করছে? চিত্রা ধীরে মাথা নাড়ে। আহা। উফ, ভয় তো করা উচিত। নারীর চোখে ভয় না থাকলে আদর ঠিক জমে না। আপনি এভাবে। কথা শেষ করার আগেই অধরের অধর মিলিয়ে যায়। ফারাজ চিত্রার ডান হাতের মুঠোয় চিত্রার দুই হাতের কবজি একত্রে চেপে ধরে। কথা শেষ হওয়ার আগেই ঠোঁটে ঠোঁট মিশে যায়। ফারাজ তার এক হাতে চিত্রার দুই কবজি চেপে ধরে রাখে। চিত্রার শরীর মন জুড়ে তখন এক উত্তাল স্রোত বয়ে যায়। চিত্রা চুপ, তার নিঃশ্বাস দ্রুত, বুকের ওঠানামা ভারী হয়ে উঠেছে। ফারাজ তার উপর ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে চুপচাপ দেখে যায়। একটা নীরব যুদ্ধ চলছে দুজনার দৃষ্টিতে। কোনো কথা নেই, কেবল অনুভবে তীব্রতা। চিত্রা এক ঠোঁট কাঁপে। ফারাজ ধীরে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে বলে, আমার ভালোবাসা যদি তোমায় ধ্বংস করে, যদি এই আমিটা তোমায় ভেঙে দেই। চিত্রা শ্বাস আটকে বলে, আমি চাই আপনি আমায় ভাঙুন,
নষ্ট করুন। আমার ভেতর যা পবিত্র তাকে চুরি করুন, আমি তাতেই শান্তি খুঁজে নিব। ফারাজের চোখ জ্বলে উঠে। চিত্রার গলায় ঠোঁট ছুঁয়ে বলে, তুমি নারী ভয়ঙ্কর, আর আমি পুরুষ তোমার ভয়ঙ্করতাকেই ভালোবেসে ফেলেছি। চিত্রার শরীর ধীরে ধীরে ফারাজের ঘনিষ্ঠতায় গলে যেতে থাকে। সে চোখ বন্ধ করে। ফারাজ নিঃশব্দে চিত্রার কপালে চুমু খায়। আমি কেবল তোমার সঙ্গে নিজেকে খুলে দেই চিত্রা, তুমি ছুলেই আমি আর আমি থাকি না। চিত্রা আবার ফারাজকে জড়িয়ে ধরে। চারিপাশের বাতাস ভারী হয়ে আসে। ঘরের জানালায় বৃষ্টি নামছে এখনো, কিন্তু ভেতরে এক অন্যরকম ঝড়, যা কেবল হৃদয়ের গভীরতম জায়গায় বয়ে যায়। এক হাতে চিত্রার চুলে আঙ্গুল চালিয়ে ফারাজ তার কানে কানে ফিসফিসিয়ে বলে, আমি তোমায় ভালোবাসি চিত্রাঙ্গনা, পাপের মতোই ভয়ঙ্কর রকমের ভালোবাসি। চিত্রা চাপা কণ্ঠে বলে, আমিও ভালোবাসি আপনাকে। আমার ধ্বংসের শেষ নিঃশ্বাসেও আপনার নাম থাকবে। সন্ধ্যা রাজানের ধ্বনি ছড়িয়ে পড়েছে দূর থেকে। জানালার ওপাশে বৃষ্টির রেশ কিছুক্ষণ থেমেছিল, এখন আবার আগের চেয়ে খানিকটা বেশি ছন্দে নামছে। ঘরের ভেতরে আলো আধারির খেলায় আবছা হয়ে আছে ঘনিষ্ঠ নিশ্চুপ জড়িয়ে থাকা দুইটি শরীর। চিত্রা ফারাজের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে ফারাজের বুকে আঁকছে অনাহুত এক চিত্রকলার রেখা। বুকের লোমগুলো কেটে ফেলেছেন কেন? চিত্রার প্রশ্নে মৃদু আক্ষেপ ঝরে পড়ে। ফারাজ এক হালকা নিঃশ্বাস ফেলে। জিম করি, বুকের ওপর যদি জঙ্গল হয়ে থাকে তবে শরীর গড়েও আর লাভ কি বলো? গাজনে ঢাকা পড়ে যায় সব সৌন্দর্য। চিত্রা ঠোঁট বাঁকায়। লোমশ বুকে আপনাকে বেশ লাগতো। একটা রুক্ষ বুনো ছোঁয়া ছিল আপনার গায়ে। ফারাজ ভ্রুকুচকে বলে, তাহলে তোমার থেকে কয়েকটা চুল কেটে আঠা দিয়ে বুকে লাগিয়ে দিই। চিত্রা হেসে ফেলে, চাপা স্বরে বলে। মুড়ি খান। ফারাজ চোখ ছোট করে তাকায়। আরে আমি মুড়ি খান না, ফারাজ এলাহি, তোমার আপন স্বামী, সত্ত্বাধিকার ভুক্ত। চিত্রা এবার হো হো করে না হেসে ঠোঁট কামড়ে হাসে। সে ফারাজের বুক জড়িয়ে ধরে, আরও একটু গা সেটে আসে। বাইরে বৃষ্টি, ভেতরে উষ্ণতা। এ এক পরম মুহূর্ত, যে মুহূর্ত সময় থেমে থাকে, শব্দেরা মিশে যায় নিঃশ্বাসে। ফারাজ মাথা তুলে জানালার দিকে তাকায়। বাইরে নামছে ঘন ঘন মুষলধারে বৃষ্টি, যেন আকাশ নিজেই সব শব্দ ডুবিয়ে দিতে চাইছে। মুহূর্তের নীরবতা ভেঙে ফারাজ হঠাৎ বলে ওঠে, আমার সঙ্গে ভিজবে? চলো না আজ একসঙ্গে ভিজি। কথা শেষ হতে না হতেই ফারাজ উঠে দাঁড়ায়। গায়ে সাদা একটা টি শার্ট জড়িয়ে মুহূর্তেই চিত্রাকে পাজা কোলে তুলে নেয়। নামান, পড়ে যাবো তো। চিত্রার কণ্ঠে আতঙ্ক। শুনতে পাচ্ছি না। ফারাজ মুখ গম্ভীর করে বলে, নামান বলছি। কণ্ঠ তুলেও লাভ নেই। আর একটু জোরে। ফারাজের ঠোঁটের কোণে খেলছে অদ্ভুত দুষ্টামি। ফারাজ। চিত্রা, একদমই শুনতে পাচ্ছি না। বলে সে চিত্রাকে আরো শক্ত করে চেপে ধরে। 2 পা 3 পা করে সে এগিয়ে যায় ছাদের দিকে, চিত্রাকে কোলে নিয়ে। ছাদে পা রাখতেই ঠান্ডা বৃষ্টির ধারা তাদের দুজনকে একমুখী করে দেয়। ফারাজের সাদা শার্ট ভিজে, গায়ে লেপ্টে গেছে। তার মজবুত বুক, চওড়া কাঁধ, আকর্ষণীয় শরীর যেন আরো বেশি করে ফুটে উঠেছে সে ভিজে কাপড়ে। চিত্রার চোখ আটকে থাকে তার বুকের রেখায়। নামাবেন না? চিত্রা কাতরভাবে বলে। না, এখনো মুহূর্তটা চিরস্থায়ী করা বাকি। শেষমেশ চিত্রার অস্থিরতায় তাকে নিচে নামায় ফারাজ। নামিয়ে উপায় কই, ম্যাডাম তো আবার কথায় কথায় গালে চাল ভরে। শিলাবৃষ্টি বেয়ে নামছে। সেই রোমাঞ্চিত ঘন ঘরে তারা একে অন্যের চোখে চোখ রাখে, ঠোঁটে ঠোঁট মেলে দেয়। বৃষ্টি ধুয়ে দেয় সব কৃত্রিমতা, থেকে যায় শুধু ভালোবাসার তীব্র এক আকর্ষণ। চিত্রা বারবার ফারাজকে ছুতে চায়, কাছে পেতে চায়, অথচ প্রতিবারই মনে হয় সে দূরে সরে যাচ্ছে। মেয়েটা খুব ছোট, ফারাজকে নাগালে পায় না। ফারাজ ধীরে তাকে তুলে ছাদের বাউন্ডারির উপর বসায়। সোজা চিত্রার চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলে, এখান থেকে যদি পড়ে যাও? চিত্রা প্রশান্তির কণ্ঠে বলে, আফসোস থাকবে না। জীবনের শেষ মুহূর্তটা যদি আপনার সঙ্গে কাটাই তাহলেই আমি পূর্ণ। ফারাজ তার 2 কাঁধে হাত রাখে। এক মুহূর্তের নীরবতা, চারিপাশ থমকে যায়। চিত্রা নিচে তাকায় না, তাকালেই যদি ভয় পায়। আচ্ছা, এখান থেকে পড়ে গেলে কি মৃত্যু নিশ্চিত? ফারাজ তার মুখের খুব কাছে এসে দাঁড়ায়। শ্বাস গায়ে এসে লাগে, ঠোঁটের স্পর্শ মাত্রই দূরত্ব। যদি তোমার কাছে তোমায় খুনের আবদার করি? ফারাজের কণ্ঠ ছুরির মতো ধারালো। চিত্রা বাঁকা হেসে গুনগুন করে ওঠে, লিখব, তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ তীক্ষ্ণ চোখে তাকায়, চোখে এক অপার্থিব অন্ধকার। হাত ছেড়ে দিয়ে বলে, বিদায় আগুন সুন্দরী। নিঃশব্দে উচ্চারিত বিদায় শব্দটি ছিল শুধু ফারাজের মনের একান্ত ভাষ্য। বাস্তবে আগুনের মতো ঝলসানো সেই সুন্দরী চিত্রাকে বিদায় জানানো তার সাধ্য নয়। যে আগুনে সে একবার জ্বলে উঠেছে, তা থেকে নিজেকে মুক্ত করা এখন তার পক্ষে অসম্ভব। সে পারবে না চিত্রাকে নিজ থেকে দূরে ঠেলে দিতে। তবু সেই হাতের লেগে থাকা রক্ত চিত্রাকে কখনো স্পর্শ করতে দেবে না। সত্য যত যন্ত্রণাদায়কই হোক, ফারাজ জানে তা লুকাতে গেলে পাপ বাড়বে। আর পাপের ভার চিত্রাকে যদি এক বিন্দু দংশন করে, তবে তা হবে তার প্রেমের পরাজয়। ভালোবাসার মানুষকে রক্ষা করতে হলে কখনো কখনো নিজের ভেতরের অন্ধকারকে খুন করতেই হয়।
পাপহীন প্রেম কি আদৌ সম্ভব? যদি প্রেম এমন কিছু না হয় যা মানুষকে নিজের মন্দটুকু পুড়িয়ে ফেলতে বাধ্য করে, তবে সে প্রেমের দাবি বা কোথায়? বৃষ্টিতে ভেজার পর থেকে চিত্রার শরীর খারাপ লাগছে। চোখগুলো মাথায় ব্যথায় কেমন যেন লাল হয়ে আছে। চোখের মধ্যকার লাল শিরাগুলো টকবক করছে। ফারাজ চিত্রাকে খাবার খাইয়ে একটা ওষুধ খাইয়ে দেয়। খানিকটা বিশ্রাম করলে ভালো লাগবে। বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিয়ে পাশে বসে চুলে হাত বুলিয়ে দেয়। চুলে হাত বুলালে ইমে বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়ে। চিত্রার চোখ বন্ধ। ফারাজের ফোনে বারবার কল আসছে। ফোনটা সাইলেন্ট করা। ফোনের স্ক্রিনে বারবার একটা নাম জলজল করছে। ফারাজ সেই নাম দেখে এখন একটু বিরক্ত বোধই করছে। বাধ্য হয়ে উঠে বারান্দায় যায়। কল রিসিভ করে জিজ্ঞাসা করে, সমস্যা কি? বারবার এক কথা জিজ্ঞেস করিস কেন? বলেছি না সময় হলে আসবো। তোকে যেই দায়িত্ব দিয়ে এসেছি তুই সেটার দিকে ফোকাস কর। আমাকে নিয়ে না ভাবলেও চলবে। অভ্র আর আয়েশা হাঁটছে ভেজা সড়ক ধরে। আকাশ কাঁদবে বলে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠছে আকাশের বুক। বাতাসে ভাসছে কাঁচামাটির গন্ধ আর ধাতব আদুরে সোদা গন্ধ। তবুও তাদের পায়ে তারা নেই। হাঁটতে হাঁটতে কত দূর যে চলে এসেছে তার ঠিক নেই। আশেপাশে জনমানবহীন রাস্তা। হঠাৎ অভ্রর ফোনে কল আসে। সে আয়েশাকে বলে একটু সাইডে যায়। আয়েশা দাঁড়িয়ে থাকে। অপেক্ষা করতে করতে এক পা দুপা এগোয়। চোখে পড়ে রাস্তার ধারে একটি পুরনো কাঠবাদাম গাছ। বৃষ্টির ধাক্কায় গাছের নিচে নিশ্চয়ই অনেক বাদাম পড়ে আছে। বড় লোকদের এসব দরকার নেই, তাদের দৃষ্টিতেও পড়ে না। আয়েশা এগিয়ে যায় গাছের দিকে। বাদাম কুড়িয়ে ওড়নায় পেঁচিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই অনুভব করে কেউ তাকিয়ে আছে। রাস্তার উল্টো পাশে দুজন যুবক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়া পাক খেয়ে ভেসে যাচ্ছে বাতাসে। চোখ দুটো তাদের চকচক করছে, ঠোঁটে অশোভন হাসি। কই গো সুন্দরী, হারিয়ে গিয়েছো বুঝি? একজন বলে ওঠে, কণ্ঠে শুষ্ক ঠাট্টা। এমনি ঝড় বৃষ্টির রাত, একা একা মেয়ে মানুষের রাস্তায় বেরোনোটা সঠিক নয়। আয়েশার মুখে ছায়া নামে। ভ্রু কুচকে তাকায়। অভ্র কোথায়? একটু আগে তো এখানেই ছিল, পাশেই তো ছিল, কই গেল হঠাৎ? তার আগে ছেলেগুলো নড়ে চড়ে ওঠে। ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে। আয়েশা পিছাতে থাকে। হাতের ওড়না আঁকড়ে ধরে। সে দাঁতে দাঁত চেপে বলে, কাছে আসবেন না কইলাম। দ্বিতীয়জন হাসে বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বরাবরের মতোই গভীর, বেদনার মতো লোভনীয়। কাছে না এসে কি করে থাকি বলো? রাতের বুক চিরে নিঃশ্বাস ফেলে ছুটছে নিশি। সরু সড়কের উপর তার পায়ের ধ্বনি যেন কোনো ব্যর্থ প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হচ্ছে অন্ধকারে। প্রাণটা হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে তাকে। বাঁচতে হবে যেভাবেই হোক। পায়ের জুতা কোথায় ছিটকে পড়েছে মনে নেই। চোখের কাজল গলে নেমে এসেছে গালের রেখা ধরে। যার জন্য ঘর ছেড়েছিল, সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে ভরসা করেছিল, সেই মানুষটাই তাকে জ্যান্ত মেরেছে। সেই মুখটাই লেপ্টে দিয়েছে তার চোখে যত্নে আঁকা স্বপ্নের কাজল, নিষ্ঠুরতার হাতের আঁচড়ে। এখন সেই বিশ্বাসঘাতকতার ভারে দগ্ধ হচ্ছে তার পায়ের পাতা। ছাল উঠে গিয়েছে, ফোসকা পড়েছে, রক্ত মিশে যাচ্ছে কাদা পানির সাথে। কিন্তু থামলে চলবে না। থামা মানেই শেষ। দীর্ঘ পথ পেরিয়ে সে এসে পড়ে নিকলির একটা এলাকায়, যেখানে ঘর বাড়ি আছে গলি ঘুজির জাল। নিশে একটা সরু গলিতে ঢুকে কিছুটা হাঁপ ছেড়ে আবারও ছুটতে শুরু করে। তার দম নিতে দম নেই। একটা গলি থেকে আরেকটায় ঘুরতে গিয়ে হঠাৎ কোনো একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা শক্তপোক্ত হাত টেনে ধরে তাকে। পড়ে যাওয়া আটকে যায়, দেহটা থেমে যায়। কিন্তু নিশির চোখের ভিতরে বজ্রপাত হয়ে যায় যেন। সে ভয়ার্ত চোখে তাকায় সেই ছায়ামূর্তির দিকে। লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে স্বাভাবিক গলায় অনায়াসে বলে ওঠে, বড় কেবিন, সেন্ট্রাল এসি চলছে গুমট নীরবতায়, কিন্তু ভেতরে উত্তাপ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। শুধু মানুষের শরীর থেকে নয়, আলোচনার বিষাক্ততা থেকেও। চামড়ার সোফায় হেলান দিয়ে বসে আছে রাজন, রোশান, জোহান আর সোহান পালোয়ান। সোহানের পাশে সিফাত চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠান্ডা চোখে চারিপাশ পর্যবেক্ষণ করছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আকব, মুখে থমথমে ভাব। সকলের হাতে আধভরা হুইস্কির গ্লাস। পাশে রাখা একটা ছোট কাচের কৌটা, তাতে সাদা সূক্ষ্ম এক পাউডার, যা জোহান মুহূর্তে মুহূর্তে শুষে নিচ্ছে নাকে। চোখ বন্ধ করে একটা বিকৃত তৃপ্তিতে। বাতাসে ঘুরছে সিগারেট আর কোকেনের মিলিত বিষাক্ত গন্ধ। সোহান নিঃশ্বাস ছেড়ে ধোয়ার বলয় তৈরি করে বলে ওঠে, নতুন একটা প্রজেক্ট হাতে আইছে আবার মায়ানমার থেকে। রাজন চোখ শুরু করে। ঠোঁটের কোণে ব্যঙ্গ হেসে জিজ্ঞাসা করে, মাইয়া কয়টা লাগবে এবার? সোহান মাথা হেলিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, 100টা মাইয়া। তবে এবার যারে তারে দিয়ে হইব না, সুন্দর মাইয়া লাগবো, পছন্দ সেই মুখ। প্রিমিয়াম বুঝো, প্রিমিয়াম লাগবে। রোশান হো হো করে হেসে ওঠে। এই এত মায়ের দিয়া শালাটা করে কি? সোহানের মুখে বিরক্তি ভাব। ওটা আমাগো দেখার বিষয় না, আমাগো কাম হইল মাল চাপাই দেওয়া। এই মুহূর্তে রোশান আবারও প্রশ্ন ছুড়ে দেয়, ফারাজের সঙ্গে দেখা হয়েছে তোমার? সোহান একবার ধোয়া ছেড়ে ঠান্ডাভাবে উত্তর দেয়, না, সময় হইতেছে না, ফারাজ নিজেও তো ব্যস্ত। রোশান খিকখিকিয়ে হেসে ওঠে।
এলাহি এখন বউ নিয়ে সুখ করতাছে, করুক করুক, আর তো কয়টা দিন। ওরে কত কইরা বললাম আমাদের সঙ্গে যোগ হ, একসঙ্গে সব ভাইয়েরা মিল্লা কাজ করলে ধান্দা আরো বড় হইব। জানোয়ারটা শুনে কথা, তার উপর বিয়ে করছে তালুকদার বাড়ির মাইয়া। ঘরে আজরাইল আনছে নাকি আজরাইলের হাতে তুইলা দেওয়ার জন্য আনছে, ওইটা সেই ভালো কইতে পারবো। বলল রাজন। সোহান সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে আঙ্গুলের টোকায় ছুঁড়ে ফেলে দেয়। ধোঁয়ায় বৃত্ত ভেঙে আকাশে মিশে যেতে যেতে সে কেমন নিস্পৃহ ভঙ্গিতে বলে, চিত্রা দেখতে কেমন? ফারাজের শোকে কোনোভাবে মায়ানমারে পাঠানো যায় না? জোহান তখনও আধা শোয়া ভঙ্গিতে বসেছিল। কোকেনের নেশায় চোখটা একটু ভারী, কিন্তু চিত্রার নামটা শোনা মাত্রই শরীরের প্রতিটি স্নায়ু টনটন করে উঠল। সে ধীরে মাথা তুলে, চোখে তীক্ষ্ণ জ্বলুনি। রাজন কিছু বলতে যাবে, সেই সুযোগও দিল না সে। জোহানের কণ্ঠ ছুরির ফলার মতোই ঠান্ডা, স্পষ্ট আর নির্মম। মজা নিচ্ছেন? আগেই তো বলেছিলাম চিত্রাকে আমি এখনো স্পর্শ করিনি, এখনো অনুভব করা হয়নি। সেই রাতের কথা এত সহজে ভুলে গেলেন সোহান ভাই? মাথায় ঢুকিয়ে নিন, এই শহরে যদি কেউ চিত্রাকে নিজের করে নেয় তবে সেটা কেবল আমি। চিত্রা আমার শরীরেও মনে প্রাণেও। সে এবার ঝুঁকে আসে, চোখে আগুনের লাভা। চিত্রার চিন্তা মাথা থেকে সরান, বেশি অশান্তি করবেন না, তা না হলে কিন্তু ঘটনা আপনাদের আব্বা ফরাজ এলাহির কানে পৌঁছতে সময় লাগবে না। জানেন তো অশান্তি যে কিভাবে তার হাতে 2 হাত বড় করে ফিরে আসে। সুলেমান এলাহি বিছানায় আধা শোয়া হয়ে বালিশে হেলান দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছেন। বাতাসে পান পাতার ঘ্রাণ। রুমানা হাতে একজোড়া পানের খিলি গাচ্ছে। স্বামীর জন্য পানের খিলি যত্নে সাজানো তার অভ্যেসের এক অংশ। হঠাৎ দরজায় করাঘাত হয়। মোহনা ঘরের মধ্যে ঢুকতেই রুমানার দৃষ্টি ওর দিকে ছুড়ে গিয়ে গেঁথে থাকে কিছুক্ষণ। তারপর নির্লিপ্ত গলায় প্রশ্ন ছুড়ে দেন, নিরুরে বিয়ের জন্য রাজি করাইতে পারছো? জি আম্মা। মাথা নিচু করে উত্তর দেয় মোহনা। রুমানা শীতল গলায় বলে ওঠেন, ভালো, যাও এখন। আর তুমি কিংবা নদীর চিত্রের কাছে ঘেসবা না, তোমরা হইছিস বন্ধা। তোদের ছোঁয়া যদি নতুন বইয়ের গায়ে লাগে, পরে সে যদি। তিনি বাক্য শেষ করেন না, কিন্তু যে শূন্যতা রেখে দেন তার ভার মোহনাকে থেমে দম নিতে বাধ্য করে। চোখ জলে ভরে ওঠে তার, তবু একটা শব্দ উচ্চারণ করে না। ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘরে নীরবতা নেমে আসে কিছু মুহূর্তের জন্য। সুলেমান ইলাহি ঠোঁটের কোণে পানের পিক জমাতে জমাতে বলেন, তোমার এমন কথা বলা ঠিক হলো না। সে বন্ধা, দোষ তো আমাকে বলার। ও কি করছিল ভুলে গেছো? রুমানার মুখ শক্ত হয়ে যায়। তিনি কোনো জবাব দেন না। তার কাছে ছেলের দোষ মানে নিজের রক্তের প্রতি অবমাননা। পুরুষ মানুষের কোনো ভুল থাকতে পারে, এই ধারণাই তার কাছে অবান্তর। পুরুষ মানুষের সঙ্গে দোষ শব্দটা যায় না, দোষ শব্দটা কেবল নারীর জন্য সৃষ্টি। পিয়াস কবে আসতেছে? সুলেমান জিজ্ঞাসা করেন, কাল সকালে। তুমি হঠাৎ করে নিরুরে পিয়াসের সঙ্গে বিয়েতে রাজি করাইয়া উঠে পড়ে লাগলা কেন? রুমানার চোখে কিছুক্ষণ দূরের শূন্যতা খেলে যায়। তারপর শান্ত গলায় বলেন, জানি না, শুধু চাই অন্তত একটা মেয়ে তো সুখী হোক, পাপের হাতে পড়ে পাপের শরিক না হোক। সুলেমান একটু হেসে বলেন, পাপের দুনিয়াতে থেকে পাপের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না? নিজেই তো আমি পাপিষ্ঠা, পাপেই তো গড়া আমার শরীর, আমার আবার কিসের বুক কাঁপা? সুলেমান এবার ঠোঁটের কোণে ব্যঙ্গ মেখে বলেন, তাই বললা নিরুরে একটা ভালো ছেলের লগে বিয়া দিয়ে তুমি কি চেলচালাইয়া বেহেস্তে যাওয়ার স্বপ্ন দেখতেছো? রুমানা চুপ করে থাকেন। সুলেমান এবার তার মুখের দিকে তাকিয়ে একটুখানি নরম সুরে বলেন, ওরে তো আরো বড় পাপির লগেই বিয়া দিতাম পারতাম, কিন্তু বউ আমি তোমারে ভালোবাসি। বউ হিসেবে তোমারও তো কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি মানুষ করছো নিরুকে, ওর ভালো মন্দ ভাইবা সিদ্ধান্ত নেওয়ার দায় তোমারই হওয়া উচিত। যাই হোক, পিয়াসটা আসতেছেই কাল, কিছুদিন এখানে থাকুক, নিরুর সঙ্গে সম্পর্ক গড়ুক, তারপর এই সপ্তাহের মধ্যেই সব ঠিকঠাক করে ফেলবো। তবে ভুল করতেছো তুমি, নিরুর ভালা চাইতে গিয়া আরেকটা পোলারেও পাপের সঙ্গে জড়াইয়া ফেলতেছ। রুমানা আরো কিছু বলতে যাবে, তার আগে চাপে রাখা দরজা ঠেলে ভেতরে জমেলা দৌড়ে ভেতরে ঢুকে একচোট কেঁদে চেঁচিয়ে সুলেমানের লুঙ্গি টেনে ধরে বলে, মাই ইয়াং বেডা, হোয়াই ইউ বসিং এই বুড়ির লগে? লুক, আমি ইওর জন্য শাসছি, কামিং আওয়ার রুমে, আমি লাভিং পিরিত করিং ইওর সাথে। টুডে ইউ আমার লগে নেহি যাইতে হে, তো আমিও নট ইওর লুঙ্গি ছাড়তে হে।
সোলেমান এলাহি বিপাকে পড়ে যান। বউয়ের রাগান্বিত মুখের দিকে একবার তাকিয়ে বলেন, এই স্যার আমার লুঙ্গি স্যার। জোয়ান বেডার দেখলে মাথা ঠিক থাকে না স্যার, কইলাম তোর লাভিংয়ের মায়েরে করি তুস তুস। ভাবতেই পারিনি শরীরটা তোমার এমন হঠাৎ খারাপ করবে বউ। আরে না, তেমন কিছু হয়নি, তবে পেটে কিন্তু মিছিল শুরু হয়েছে। তারও ব্যবস্থা করেছি, বাইরে থেকে তোমার পছন্দের সব খাবার অর্ডার দিয়েছি। আজ তুমি খাবে, বিশ্রাম নেবে, আবার খাবে, আবার শুয়ে রেস্ট করবে। তোমাকে খেতে দেখলে কেমন যেন আরাম আরাম লাগে। এমনিতে আমার আবার একটা গোলুমুলু মেয়ে বেশি পছন্দ। তাহলে মানে দাঁড়াচ্ছে আমি শুকনো তাই আমায় অপছন্দ? উফ, কোথায় বললাম আমি এমন কথা? মায়েরি, তোমার কি হেভি ডেঞ্জারাস চিন্তাধারা। মেয়ে মানুষ কইছে গারে। কাল চলে যাচ্ছি, মনটা খারাপ হয়ে আছে, আবার একটু খুশিও লাগছে। ওই বাড়ির সবাইকে অনেক মিস করছি। ওহে ছোট লোক বউ, মাঝে মাঝে স্বামীকেও তো মিস করো বলতে পারো, নাকি সেই তালিকায় আমি নেই? চিত্রা মুখে ভেঙচি কেটে বলল, আপনাকেও মিস করি। তালিকা আপনার নাম থেকেই শুরু হয়েছে, তবে সেখানে গেলে তো আপনি আবারও ব্যস্ত হয়ে পড়বেন। ঘরে আমার একা একা সময় কাটে না। এখন থেকে কাটবে মানে? ফারাজ চিত্রার হাত ধরে তাকে আস্তে করে উঠে বসায়। পকেট থেকে একটা রুমাল বের করে তার চোখ বেঁধে দেয়। একটু অপেক্ষা করো বিবিজান, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। চিত্রা নিঃশব্দে বসে থাকে, মনের মধ্যে একটু ভয়ও কাজ করে। সারপ্রাইজ শুনলেই তো অদ্ভুত কিছু এসে পড়ে, এইবার না আবার অজগর ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ফারাজ তার চোখের বাঁধন খুলে দিয়ে বলে। টানটানা। চিত্রা অবাক হয়ে চেয়ে দেখে একটা ছোট্ট খাঁচা, আর তার ভিতরে দুটো খুদে তুলতুলে হেমস্টার। চোখ জোড়া যেন আলোয় ভরে উঠে চিত্রার। এই দুজন এখন থেকে তোমার সঙ্গী, তবে সাবধান, আমাকে বাদ দিয়ে ওদের বেশি ভালোবেসো না, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। ফারাজ খাঁচা খুলে হেমস্টার দুটো চিত্রার হাতে তুলে দিতেই চিত্রা আনন্দে চিৎকার করে ওঠে। ফারাজ কপালে হাত দিয়ে বলে, ঠিক জায়গায় তো গলা দিয়ে স্বর বের হয় না, তো এবেলায় এত গর্জন কোথা থেকে উৎপাদন করছো? থামুন তো, দেখো না কত কিউট, একদম পুচকে, কত ছোট। হায় হায়, বউয়ের দেখি ছোটখাটো জিনিস পছন্দ। ছ্যা, ছোট লোকই কারবার। ফারাজ বেডসাইড টেবিল থেকে একটা ফোনের বাক্স আর একটা খাম বের করে চিত্রার হাতে দেয়। তোমায় খুব মনে পড়ে কাজে গেলে, তাই তোমার জন্য নতুন ফোন এনেছি। এবার থেকে ভিডিও কলে প্রেম জমবে। চিত্রা চমকায়, আইফোন? এত বড় লোকে জিনিস ব্যবহার করবে সে? এখন যদি তার নিজেরও চুলকানি শুরু হয়? চিত্রা খামটা খুলে ভেতরে থাকা কাগজটা বের করে একবার চোখ বুলিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? তোমার কলেজের ভর্তির কাগজ। কাল থেকে তুমি আবার কলেজে যাবে। চিত্রা থমকে যায়, এরপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। ফারাজ বিস্মিত। এই বউ, কি হলো তোমার? সরেন, আপনি দূরে গিয়ে মরেন। আমি কলেজে যাব না, আমাকে আপনি ওই নরকে ঠেলবেন না। আমি পড়তে চাই না, সংসার করতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আপনার যত্ন নিতে চাই। তোমার তো পড়ার শখ ছিল। শখ না, পাশ করেছি টেনে টুনে। পড়া নয়, আমি প্রেম করব আপনার সঙ্গে। ঠ্যাং ধরি আপনার, আমায় মৃত্যুর মুখে ঠেলবেন না। বলেই চিত্রা আবারও একচোট কান্নায় ফেটে পড়ে। ফারাজ কি বলবে কি করবে বুঝতে পারছে না। ঢোক গিলে বলে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া এই আমি একটা ডাব্বা মার্কা মেয়েকে বিয়ে করেছি। অভ্র কথা বলতে বলতে যে কখন কোথায় চলে গিয়েছিল নিজেও টের পায়নি। ফিরে এসে দেখে দুটো ছেলে আয়েশার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়াচ্ছে। মুহূর্তে অভ্রের মেজাজ তেতে উঠে সে দৌড়ে গিয়ে আয়েশার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আয়েশা? এরা কি করেছিল? তোকে কিছু বলেছে? বলে দে, আজ এদের পিছনে বোম ফাটাবো। তার কথা শেষ না হতে ছেলে দুটো হঠাৎ করে পিছিয়ে এসে অভ্রর পেছনে লুকাতে চায়। দুহাত জোর করে একদলীয় কণ্ঠে বলে, ভাই বাঁচান, প্লিজ অ্যাম্বুলেন্স ডেকে আনেন। এটা মেয়ে না ভাই, এটা কটখটি, একেবারে বজ্রাহত কিক দিয়ে শেষ করে দিছে। ভাই প্লিজ 999-এ ফোন করেন, দুইটা ছেলের ভবিষ্যৎ ফিউজ হয়ে গেছে। অভ্র হতচকিত হয়ে আয়েশার দিকে তাকায়। এবার ভালো করে নজরে পড়ে ওড়নাটা সে কোমরে শক্ত করে গিট দিয়ে বেঁধেছে, চোখে আগুন জ্বলছে। অন্যদিকে ছেলে দুটোর মুখে যন্ত্রণার ছাপ, নিজেদের গোপন জায়গা চেপে ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আয়েশা, সত্যি তুই ওদের মেরেছিস? হ্যাঁ, একেবারে পাওয়ার পয়েন্ট শট মেরে ওদের ডিম লাইট নিভিয়ে দিয়েছি। সাহস তো দেখ, আমাকে বিরক্ত করতে এসেছে। জানে না আমরা কিশোরগঞ্জের মেয়েরা এক একটা হাঁটু জলে রাখ ডিনামাইট। ছেলেগুলোর অবস্থা দেখে অভ্রর ভেতরে রাগ হালকা হয় বটে, তবে মায়াও হয় না, বরং আরো বিরক্তি জন্মায়। সে আয়েশার হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। যাবার সময় ছেলে দুটোর দিকে তাকিয়ে বলে,
তো তোদের মতো মানুষের বলার অযোগ্য জীবজন্তুর মুখে মরে যা ভাই। তোদের বেঁচে থাকার সমাজে লজ্জা। খালি ডিম দুধ বাদাম খেয়ে লাভ কি যদি মেয়ে মানুষ এর কেক খেতে হয়? আয়েশা ভ্রুকুচকে অভ্রর দিকে তাকায়, বলে, হয়েছে সরকার ভাই, তোমার ওদেরকে খাওয়ার রুটিন বলতে হবে না, তোমার খবর বাসায় গিয়া নিব। অভ্র আবারও ঢোক গিলে মনে মনে বলে, আল্লাহ এভাবে মতো রক্ষা করো। আর কোথায় দিলাম ফোনটা, আমি ছেড়ে দিব। বৃষ্টির তোড়ে অভ্র আর আয়েশা নীরবে রাস্তায় হাঁটছে। চারিপাশে ঝাপসা জলরেখার ভিতর তাদের দুজনের ছায়া শুধু এগিয়ে চলেছে। আয়েশা সাধারণত হাঁটতে হাঁটতে কথা বলে, হাসে, অস্থির হয়ে পড়ে। আজ সম্পূর্ণ নীরব। অভ্র নিরুত্তর। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে ব্যাখ্যা নেই। হঠাৎ অদ্ভুত এক মুহূর্তে অভ্র থেমে দাঁড়ায়। আকাশ আরও ক্রুদ্ধ হয়ে বর্ষণে ঝাঁপিয়ে পড়ে। এই এমন একটা বৃষ্টিময় দিন ছিল সেদিনও, যখন আয়েশা নামক চোরটা অভ্রকে কাদা জলে ফেলে দিয়েছিল। আজ কতটা সময় পেরিয়ে গেল। অভ্র মৃদু গলায় ডাকে, আয়েশা। আয়েশাও থেমে যায়। তার চোখে প্রশ্ন, ঠোঁট কাঁপছে ঠান্ডায়, আর শরীরের উপর ছড়িয়ে পড়েছে বৃষ্টির মুক্তোর মতো ফোঁটা। অদ্ভুত এক সৌন্দর্য ফুটে ওঠে তার অনির্বচনীয় দৃষ্টিতে। অভ্র এগিয়ে আসে, বুকের গভীরে জমে থাকা দহনকে দমন করতে গিলে নেয় এক শুষ্ক ঠোঁট। ভেতরে দোলাচলে সে আর থামাতে পারে না। আয়েশা মনে মনে অভ্রকে দুটো গালাগাল করে। এভাবে দাঁড়িয়ে না থেকে এই বোকা ছেলেটা তো পারে মাঝ রাস্তায় তার হাত ধরে চিৎকার করে বলতে, আমি তোমাকে ভালোবাসি আয়েশা। গলা ছেড়ে চিৎকার করেও তো বলতে পারে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আয়েশার মুখ ছোট হয়ে আসে। এক নির্মম সত্য তাকে কুঁচকে দেয়, এই ছেলেটা তার হবে না। দুজনের মধ্যকার ব্যবধান যেন অবিনশ্বর। জেগে স্বপ্ন দেখার অভ্যাস বড়ই কষ্টের, কিন্তু ভাবনার আগুনে পুড়তে থাকা আয়েশাকে আকস্মিকভাবে থামিয়ে দেয় অভ্রর স্পর্শ। হঠাৎ অভ্র খপ করে তার হাত চেপে ধরে টেনে আনে নিজের বুকে। মাথার উপরে ক্রুদ্ধ আকাশ সাক্ষী হয়ে থাকে। আর সেই অনিবার্য মুহূর্তে অভ্র শ্বাসরুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আমার বউবি তো চল না বিয়ে করে ফেলি। চায়ের দোকানে বসে কলা রুটি খাচ্ছে মাহাদি। এক কাপ চায়ের ফরমানিশ দিয়েছে দোকানের ছোট্ট ছেলেটিকে। এলাকা থেকে খানিক দূরের এই অখ্যাত চায়ের দোকানে পৃথিবীর সব না বলা গল্প এক সূত্রে জমে ওঠে। চায়ের প্রথম চুমুকেই তার কানে ভেসে এলো রাশেদার সংবাদ। সে নাকি এখনও নিখোঁজ। মাহাদির ঠোঁটে তখন তুচ্ছতাচ্ছিল্যের হাসি। কি করে মহিলাকে খুঁজে পাওয়া যাবে? তাকে তো নিজ হাতে ঠিকানায় পৌঁছে দিয়েছে মাহাদি। এই দুনিয়ায় তার স্ত্রীর চোখে জল ফেলার সাহস যার, তাকে নিশ্চিহ্ন করে ফেলাই মাহাদির অঙ্গীকার। তবে রাশেদাকে বিক্রি করে তেমন লাভ হয়নি। বুড়ো মহিলার আবার দাম আছে নাকি? তবে এসবে চলবে না। তাকে আরও নির্দয়, আরও নিখুঁত হতে হবে, কারণ সুন্দরী কিশোরীদের বাজারে এখন চাহিদা প্রবল। তাছাড়া মায়ানমারের নতুন প্রকল্পের খবরে সে নতুন দিগন্তে দুয়ার দেখছে। যত বেশি মেয়ে যোগান দিবে ততই ঊর্ধ্বগতিতে নিশ্চিত। মারিয়ার আর কষ্ট থাকবে না তখন। স্ত্রীর সমস্ত আরাম আয়েশের প্রতিশ্রুতি সে নিজের হাতে তুলে নিতে চলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোথায় পাবে সে এমন অল্প বয়সী সুন্দরী মেয়ে? চায়ের দাম মিটিয়ে মাহাদি উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে এক ফার্মেসির সামনে এসে দাঁড়ায় সে। এখানে আলট্রাসোনোগ্রাফি করা হয়। হঠাৎ কি এক দুর্বোধ্য খেয়ালে থমকে দাঁড়ায় তার পা। ফার্মেসির ভিতর থেকে একটা কিশোরী বেরিয়ে আসছে, সঙ্গে তার আত্মীয়া, হয়তো মা বা খালা। মেয়েটির অবয়বে অদ্ভুত একটা নির্মল সৌন্দর্য, গায়ের বর্ণে দীপ্তি, মুখে আনন্দের ঝিলিক। মনে হয় কোনো সুসংবাদ পেয়েছে সদ্য। মাহাদির অন্তর দাউ দাউ করে জ্বলে ওঠে। তার নিজের স্ত্রী যখন দুর্বলতায় পিষ্ট, তখন এই পৃথিবীর আর কারো মুখে এমন সুখের হাসি কিভাবে ফুটে উঠতে পারে? না, কারোই অধিকার নেই তার মারিয়ার চেয়ে সুখী হওয়ার, কারোরই না। পুনরায় মেয়েটার দিকে দৃষ্টি ফেলল মাহাদি। এবার তার ঠোঁটে বিষাক্ত রহস্যের ক্ষীণ হাসি ফুটে ওঠে। মিতালির ক্ষতগুলো পচতে শুরু করেছে, দেহের উপর মাছি ভনভন করছে, কোথাও কোথাও ডিমও পড়েছে হয়তো। চারিপাশে ছড়িয়ে পড়েছে তীব্র অসহনীয় দুর্গন্ধ। সোহান একবার মিতালির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রাজনকে প্রশ্ন করে, কি দোষ এই মেয়ের? মারো না, ছাড়ো না। রাজন গলা নামিয়ে উত্তর দেয়, এই মাইয়া আমার লোক খোকন রে খুন করছে। সোহান ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কেন? রাজন দাঁতে দাঁত চেপে বলে, অফার দিছিল, মাইয়া বেশি সতীত্বের ভান দেখাইছে, তাই আজ এই দশা। এই মাইয়া চিত্রা ফারাজের চামচিকা। ভাবছিল পরে গিয়া খোকনের সব ফাঁস কইরা আমগরেও গর্তে ফেলবো। কিছুক্ষণ চুপ থেকে সোহান বলে, সব বুঝলাম, কিন্তু এভাবে আদমরা কইরা রাখার মানে কই? রাজনের কপাল ঘেমে একাকার। ইঞ্জিনের ঘরের ভেতর জঘন্য গরম, দম ফেলাও দেয়। তার উপর মিতালির শরীর থেকে আসা পচা গন্ধে আর টিকতে না পেরে দুজনেই বাইরে বেরিয়ে আসে। রাজন থেমে দাঁড়িয়ে বলে, মারি নাই ওরে, কারণ ওর লাশ দিয়াই ওর সঙ্গীদের শিক্ষা দিতে হইব, জানাইতে হইব মাইয়া মানুষ বেশি তেড়িং বেড়িং করলে কি পরিণতি হয়। সোহান ঠোঁটটি চেপে বলে, চিত্রা কিছু করছে? করে নাই, তবে মাইয়া কিন্তু তালুকদার বাড়ির,
শালা ভুল করছে ফারাজ, তার লাইগান না জানি কার কার মাসুল দিতে হয়। তার উপর মৎসে ওই বাড়ির মায়ার ওপরই মস্তে হইব। যাই হোক, কাল ফারাজ বাড়ি ফিরলে এমনভাবে কাহিনী সাজাইয়া মিতালির লাশ চিত্রার সামনে আনবো না, মায়ার আমাগো উপর সন্দেহ হইব, আর না এসবে জোরানো সাহস হইব। এই বাড়ির সারা বড় হওয়ার আগেই উপড়ে ফেলতে হইব, বোঝো নাই? রাজন আবার ফিসফিসি জবাব দেয়। সোহান কোনো উত্তর দেয় না, কেবল নীরবে নদীর কালো জলে তাকিয়ে থাকে। ভাবনায় বারবার ফিরে আসে একটাই নাম, চিত্রা চিত্রা চিত্রা। কে এই নারী? দেখতে কেমন? নিশি বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর মোচড়ে এসে পড়েছে। এই তো কিছুক্ষণ আগে যে অপরিচিত লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল, তার এখন সেই লোকই হয়ে দাঁড়িয়েছে তার স্বামী। নিশির গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি নেই, মনে হচ্ছে এই মুহূর্তে মাটির সঙ্গে মিশে যেতে। রবিনের কথা মনে পড়তেই তার চোখে একরাশ ঘৃণা জমে ওঠে। যাকে ঘিরেছিল নিজের বসবাস, সেই চোখে চোখ রেখে করল মনের সর্বনাশ। সদ্য বিবাহিত স্বামী তার ঠিক পাশেই বসে আছে, মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ। তবে নিজেকে সামলে রাখতে আপ্রাণ চেষ্টা করছে সে। নিকলি এসেছিল সে নিজের বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে। কে জানতো সহানুভূতি দেখাতে গিয়ে গ্রামবাসীর ভুল বোঝাবুঝি শিকার হয়ে রাতের আধারে নাম না জানা পরিচয়হীন এক মেয়ের সঙ্গে নিকাহ পড়তে হবে। মেয়েটার তখন যে দশা তা দেখে স্রেফ মানবিক বোধ থেকে পানির বোতল আর বাটার বন কিনে দিয়েছিল। আর এতেই লেগে গেল তুমুল গুজব। রাতের বেলা ছেলে মেয়ে একসঙ্গে, নিশ্চয়ই কিছু একটা। ফলে কথার কথা নয়, সত্যিকারের কাজী ডেকে সাক্ষী জোগাড় করে একেবারে বিয়েই পড়িয়ে দেওয়া হলো। বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে এসে নিজের গলায় পড়ে নিয়েছে দায়ের ফাঁস। সেই মেয়েটি নিশি এখন তার স্ত্রী, অথচ তাদের কেউই এই বিয়েতে মন থেকে রাজি নয়। রুমে থাকা লোকেরা একে একে বেরিয়ে গেছে। বরকনেকে একা রেখে বাইরে পাহারা বসিয়েছে বুড়ো। কত বোঝানোর চেষ্টা করেছিল এই মেয়েকে, এসে চিনে না, কেবল সাহায্য করতে চেয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? গ্রামের মাতব্বরা সাফ জানিয়ে দিল, এই ছেলে মেয়েটার সুবিধা নিতে চায়, প্রেম করে লটর পটর করতে এখানে এনেছি। আমরা বেঁচে থাকতে গ্রামে পাপ কিছুতেই হতে পারে না। ফলে সমস্ত আপত্তি চাপা পড়ে গেল একটুখানি সমাজ রক্ষার নামে। নিশি ছেলেটার দিকে তাকায়, তার বিয়ে করা স্বামী, তবে কি এও সুযোগ নিবে? পুরুষ জাতির উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে। একজনকে তো এতদিন প্রাণ খুলে ভালোবাসলো, চিনতে পারিনি, আর এই অপরিচিত। ঠিক তখনই ছেলেটা এগিয়ে এসে তার পাশে বসে পড়ে, চোখে মুখে কঠোরতা নিয়ে বলে, ক্ষতি তো দুজনারই হয়েছে, এখন অন্তত নিজের পরিচয়টা দাও। কেন এভাবে পালাচ্ছিলে? তার গলা শক্ত, চোয়াল শক্ত করে ফিসফিস করে হুঁশিয়ারি দেয়, এমন ন্যাকামো কান্না আর চুপচাপ বসে থাকা সহ্য করব না। খুলে বলো সব, নাইলে এখানে ফেলে চলে যাব। জলদি বলো, বাড়ি কোথায়? নিশির বুকের মধ্যে কেমন দুলে উঠে। নোনা জলে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কাপা কাপা কণ্ঠে থেমে থেমে সে জবাব দেয়, আমার বাড়ি খুলনা। আয়েশাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অভ্র কোনো কথা না বলেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল। আয়েশার মনে প্রশ্ন জাগে, এত জরুরি আবার কি কাজ হতে পারে ওর? তবে আজ এসব ভাবার সময় নয়। আজ আয়েশা ভীষণ খুশি। অবশেষে বহু প্রতীক্ষিত সেই মহামারী ভাইরাসটা এখন তার দখলে। কিন্তু সবকিছু কি এখনই চিত্রা আপার ফারাজ ভাইকে বলা উচিত? না না, এসব একসঙ্গে দুজনকে একত্রে বলতে হবে, অভ্রর সাথে মিলেমিশে। ভাবনায় আয়েশার মুখে এক ফোঁটা লাজুক হাসি খেলে যায়। সে লজ্জায় নিজের হাত দিয়ে মুখ আড়াল করে নেয়। তবে মুখের উপর থেকে হাত সরিয়ে তাকাতেই দেখতে পায় চিত্রা আপা দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার মুখ মলিন, চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। আয়েশার বুকের মধ্যে হালকা একটা কাঁপুনি বয়ে যায়। সে একটু বিচলিত হয়ে পড়ে। চিত্রা আপা কপালে ভাঁজ ফেলে বললেন, এ কি অবস্থা? জামা কাপড় বদলে আয়। হ্যাঁ আপা। আয়েশা ঢোক গিলে জবাব দিল, মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আপা বুঝি কিছু টের পাননি, কিংবা হয়তো সন্দেহ করেননি। তবে সে রাতে আয়েশার আর ঘুম আসেনি। চোখ বন্ধ করলেই অভ্রর মুখ ভেসে উঠেছে চোখের সামনে। কতক্ষণ যে সে অভ্রর জন্য অপেক্ষা করেছে তার মনে করতে পারছে না। কখনো রুমের দরজায় গিয়ে চুপি চুপি উকি দিয়েছে, কখনো অকারণেই কান পেতে রেখেছে, কিন্তু অভ্র আসেনি। হতাশ মন নিয়ে সে নিজের ঘরে ফিরে যায়। সারাদিনের ক্লান্তি আর মনের তৃপ্তি মিলেমিশে তাকে ক্লান্ত করে ফেলে। অবশেষে চোখ জুড়ে ঘুম নামে। মাঝরাতে আবছা ঘুমের মধ্যে আয়েশা অনুভব করে নরম একটা হাতের উষ্ণ ছোঁয়া তার গাল ছুঁয়েছে। ঘুমের ঘরে চমকে উঠে মনে হয়েছিল স্বপ্ন দেখছে কি। চোখ মেলা সাহস করেনি, যদি চোখ খুললেই এই মায়াবী স্বপ্নটা ভেঙে যায়। কিন্তু সেই মৃদু ছোঁয়া, চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া, সবকিছু এত বাস্তব লেগেছিল। আদৌ কি তা বাস্তব ছিল, নাকি শুধুই তার কল্পনার ফাঁদে আটকে যাওয়া কোনো ভ্রান্ত অনুভূতি? রাত বেশ ভালোই হয়েছে। চিত্রা ব্যস্ত মনোযোগে ব্যাগ গুছাচ্ছে। সাধারণত ফারাজ নিজের জিনিস নিজেই গুছিয়ে নেয়, নিজে না গুছালে পরে কোনো কিছুই খুঁজে পায় না। তবে চিত্রা যেহেতু আছে, তাই ফারাজের আর কোনো কষ্ট করতে হবে কেন? আলমারি খুলতেই চিত্রার চোখ গিয়ে পড়ে আলমারির ভিতর নিচের দিকে রাখা ছোট্ট লকারের উপর। বেশি বড় নয়, আবার একে ছোটও বলা চলে না। চিত্রার কৌতূহলী মনে প্রশ্ন জাগে, লকারে কি এমন রাখা আছে? হাতে তুলে নেয় লকারটি। কয়েক মুহূর্ত হাতের তালুতে ওজন মেপে নেয়।
আবার কোনো রকম নড়াচড়া না করে সাবধানে লকারটির জায়গায় ফিরিয়ে রাখে। তারপর আলমারির ভাঁজ থেকে কাপড় বের করতে যাবে, ঠিক তখনই একটা শব্দ কানে আসে, ফোনের রিংটোন। চিত্রা শব্দ অনুসরণ করে বিছানার দিকে এগোয়। বিছানার চাদরের ভাঁজে খুঁজে পায় ফারাজের ফোন। স্ক্রিনে আলো জ্বলছে, একটি লাল গোলাপের ইমোজি ভাসছে স্ক্রিন জুড়ে। চিত্রা থমকে দাঁড়ায়। ফুল আর লতা পাতা দিয়ে কেউ নাম্বার সেভ করে, বিশেষ করে রোজ? ফারাজ নিচে গেছে, হয়তো এই মুহূর্তে ফিরে আসবে। চিত্রা কোনো প্রশ্ন না তুলে আবারও ব্যাগ গুছানোর কাজে মন দেয়। মনে মনে বাড়ির কথা চিন্তা করে। মামাকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে, কাল কিশোরগঞ্জ পৌঁছাতেই হবে। যেভাবেই হোক মামাকে দেখতে যেতে হবে। ফারাজ শীতল হাওয়ায় ছাদের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। পরপর 5টা সিগারেট শেষ করে ফেলেছে। আরেকটা সিগারেট বের করে আবার ধরাতে যাবে, ঠিক তখনই তার কাঁধে একটা হাত আশ্রয়ের মতো এসে পড়ে। ফারাজ না তাকিয়ে বুঝে নেয় কে এসেছে। অভ্র। এই ছেলেটার উপস্থিতি সে অনুভব করতে পারে। চোখ বন্ধ করেও অন্ধকারের গভীরতাতেও চিনে ফেলতে পারবে। ভাই আর সিগারেট খাবেন না, নিজেকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? যান, রাত হয়েছে, রুমে যান। ভাবিকে একা রেখে এখানে কি করছেন? অভ্র শান্ত স্বরে বলে। ফারাজ নিস্তেজ ভারী স্বরে বলে, চিত্রা ঘুমোচ্ছে। তাই বলে আপনি এখানে থাকবেন? কি করব বল, এক গল্প শেষ করার আগেই নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না রে অভ্র। তোর ভাবির সামনে আমি কোন মুখে দাঁড়াবো? তাকে দেখলেই সেই রাত, সেই অতীতের বিভীষিকা মনে পড়ে। একদিকে মায়া আর একদিকে তীব্র ঘৃণার সমীকরণ আমায় পিষে বাড়ছে। খুব মরতে ইচ্ছে করছে অভ্র, খুব। ভাবি যদি কিছু না জানে তো তাহলেই তো হলো। অভ্র আস্তে আস্তে বলে। জানবে জানবে, আজ নয় কাল জানবেই। না রে অভ্র, এভাবে বাঁচা যায় না। আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না। অন্তত মরার আগে চিত্রার কাজল চোখে আমার নামে ঘৃণা দেখতে চাই না। তার চেয়ে বরং আমি সব কিছু জানিয়ে দেব। ভাবি যদি তখন আপনাকে ছেড়ে চলে যায়? অভ্রের কণ্ঠে শঙ্কা। ফারাজের ভেতরটা চৌচির হয়ে আসে, চোখ কেমন ছলছল করে ওঠে। সে কি কাঁদছে? পুরুষ মানুষ কি কাঁদে? তার মতো কেউ কি কাঁদতে পারে? ভাবলেই বুকটা মুচড়ায়। শেষবার সেই রাতেই কেঁদেছিল এলাহির চোখে। সেদিন জল ছিল। এরপর আর কখনো কাঁদা হয়নি, শুধু দহনের আগুনে পোড়া হয়েছে প্রতিটা মুহূর্তে। প্রথম দিনেই যদি সব শেষ করে দিতাম, আজ এত জঘন্য অনুভূতি নিয়ে বাঁচতে হতো না। ফারাজ ফিসফিস করে। চিত্রা ফুল ছিল, নিষ্পাপ একটা ফুল ছিল মাত্র। আর আমি সেই ফুলকে জাহান্নামের আগুনে ছুড়ে দিয়েছি। এই পাপের ক্ষমা হয় না। আগুন সুন্দরী হয়তো আমাকে ঘৃণা করবে, সব কিছু জানার পর তার ভালোবাসা বিষাদে রূপ নেবে। কথাগুলো বলতে বলতে ফারাজ হঠাৎ ছিন্নভিন্ন হয়ে যায়। চেঁচিয়ে বেপরোয়া হয়ে বারবার একই কথা আওড়াতে থাকে। অবাক হয়ে তাকিয়ে থাকে অভ্র। সে কখনো তার ফারাজ ভাইকে এতটা ভেঙে পড়তে দেখেনি। আজ ইচ্ছে ছিল ফারাজকে নিজের আর আয়েশার বিয়ের কথা বলবে, কিন্তু এখন এই মুহূর্তে সবকিছুই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে। হঠাৎ ফারাজ ছন্নছাড়া ভঙ্গিতে বলে ওঠে, সেই রাতে 27টির বদলে 28টি দেহ যদি আগুনে ঝলসে যেত, তাহলে আজ আমাকে এভাবে অন্তর্দাহে পুড়তে হতো না। সকাল সকাল ফারাজের হাত ধরে এলাহি বাড়িতে প্রবেশ করে চিত্রা। চিত্রা ক্লান্ত জার্নি করে ঢাকা থেকে ফিরেছে। নদী, ফারিয়া ও বাকিরা চিত্রাকে দেখে ছুটে আসে, কেবল নীরু ছাড়া। সে তো রুম থেকে বের হয়নি। আজ পিয়াস ভাই আসবেন। তারপর আর কি, নতুন পথ চলা শুরু। যারা নীরুকে ভালো থাকতে দেয়নি, যারা তার ভেতরটাকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, তাদের সঙ্গে এই দুনিয়ার হিসাবের খাতা আজ বন্ধ হয়ে যাবে। তবে হাসরের ময়দানে আবারও দেখা হবে। সেদিন খোলা হবে আসল হিসেবের খাতা। সেই দিনের প্রতীক্ষায় নীরু। এই জীবনটা সে কাটিয়ে দেবে না পাওয়ার আক্ষেপে, নিজের অস্তিত্বকে মৃত করে রেখে। মোহনা ফারাজের হাতের দিকে তাকায়। কি সুন্দর করে নিজের বাম পাঁজর থেকে সৃষ্ট নারীর হাতটা আগলে রেখেছে সে। মোহনা একটা নিঃশ্বাস ফেলে। এসব দেখলে হয়তো নীরুও এমনই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। তাদের উভয়ের হৃদয়ে চোখ বন্ধ করে বলতো, পরের জন্মে চিত্রাঙ্গনা হয়ে জন্মাবো। তখন তো ফারাজ লাইয়া আপনাকে আমার প্রেমে পড়তেই হবে। নদী আর ফারিয়া চিত্রার সঙ্গে তার রুম পর্যন্ত যায়। যত কথা জমা হয়ে আছে, 2-3 দিনের জমা, সব কথা আজ বলে ফেলতেই হবে। ফারাজ এসে ছোট্ট নুরিকে কোলে তুলে কিছুক্ষণ হইচই করেছে। বাচ্চা মেয়েটাকেও চোখে হারায়। আর নুরিও ফারাজকে দেখলেই খুশিতে দিশেহারা হয়ে পড়ে। চিত্রা সবার সঙ্গে দেখা করে। তার চোখ এদিক সেদিক ঘুরে কারো খোঁজ করে। মিতালি কোথায়? সে কি এখনো ফিরে আসেনি? রাতে ফারাজের দেওয়া ফোন থেকে আয়েশার কাছ থেকে নাম্বার নিয়ে সবার আগে মিতালিকেই ফোন করেছিল চিত্রা। সিম বন্ধ, মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার সত্যি একটু চিন্তায় পড়ে যায় চিত্রা। পিয়াস মির্জার আসার খবরে গোটা এলাহি বাড়িতে উৎসবের আমেজ। সবাই আনন্দে ব্যস্ত, কেবল নীরু ছাড়া। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে ফারাজের স্মৃতিতে। রুমানা সারাদিন নীরুর পাশে থাকছেন, একা রাখতে ভয় পান। যদি ফারাজের শোকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নীরু, কিন্তু এমনভাবে হেরে গেলে হবে না। সুখী হয়ে হাসি মুখে বেঁচে থেকে জিতে দেখাতে হবে তাদের, যারা সবকিছু কেড়ে নিয়েছে। এই মোহনা, দরজার দিকে খেয়াল রাখবা। পিয়াস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে।
রুমানার কণ্ঠে চাপা উত্তেজনা। মোহনা তখন রান্নাঘরে, হাত ভেজা মশলার গন্ধে। ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে। আজও তার গায়ে হালকা রঙের পাতলা শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক। মোহনাকে উপেক্ষা করা যায় না। এই নারী নিঃসন্দেহে অসাধারণ সুন্দর। মোহনা দরজার দিকে পা বাড়াতেই বেজে ওঠে কলিং বেল। বাড়ির কাজের লোক দরজা খুলতেই মোহনার চোখে মুখে আনন্দের ঝলক খেলে যায়। পিয়াস এসেছে, কিন্তু সেই উচ্ছ্বাস মাত্র এক মুহূর্তেই মুছে যায় মুখ থেকে। মুখটা কঠিন হয়ে ওঠে। পিয়াসের ঠিক পেছন থেকে বেরিয়ে আসে এক অচেনা মেয়ে। এই মেয়েকে তাকে তো আগে কখনো দেখেনি। কে অচেনা আগন্তুক? তার পরিচয়ই পাকি। সারাটা দিন চিত্রার শরীরটা ভালো কাটেনি। অজানা ক্লান্তি জড়িয়েছিল তার দেহ মনে। ফারাজও বাসায় নেই। কি যেন হয়েছে লোকটা। চিত্রা খেয়াল করেছে বাড়িতে ফেরার পর থেকেও কেমন যেন দূরে দূরে থাকছে। হয়তো কাজের চাপে, হয়তো মন অন্য কোথাও। তবুও বুকের ভেতর কেমন একটা অস্বস্তি বাসা বাঁধে। নদী খাবার এনে রেখে গেছে, কিন্তু চিত্রার মুখে রুচি নেই। আসার পর থেকেই বারবার বমি হচ্ছে। খাবারের কথা ভাবলেই বমি ভাব চেপে ধরে। মাথাটা ধরে আছে ব্যথায় চৌচির। নদী খাবারটা রেখে গিয়েছিল ভেবে পরে হয়তো খাবে চিত্রা। তবু ওর মনে দুশ্চিন্তা কাজ করে। একটা ছোট মেয়ে সবকিছু ছেড়ে স্বামীর ঘরে এসেছে। মামার বাড়িতে যে খুব সুখে ছিল তেমন কিছু না। এলাহি বাড়ির অবস্থা ভালো। চিত্রার ভাগ্য সহায় হয়েছে, ফারাজকে পেয়েছে। আর ফারাজ তো এক প্রকার বউ পাগল। সব দুঃখ কষ্ট পেরিয়ে যদি চিত্রা ফারাজকে আগলে রাখতে পারে, যদি ফারাজকে ধরে রাখতে পারে, তবে আজীবন সুখে থাকবে তা নিশ্চিত করে বলা যায়। আবার নাও তো হতে পারে। চিত্রার ভালো থাকা মন্দ থাকা ফারাজের হাতের মুঠোয় বন্দি। বিকালের দিকে নদী আবার এসে বসে পাশে। মাঝে রুমানা এসে চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ। আয়েশা ঠান্ডা জল ঢেলে দিয়েছে কপালে, গা হাত পা মুছে দিয়েছে যত্ন করে। সব শেষে সবাই চলে যাওয়ার পর নদী নিজ হাতে চিত্রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই ফিরে। আয়েশা চিত্রার পাশ থেকে নড়েনি, নিঃশব্দে বসে থেকেছে। না খেয়ে পাশে বসে পাহারা দিয়েছে। ফেরার সময় গাড়িতে অভ্রর পাশে বসতে তার ভীষণ লজ্জা করছিল। বজ্র ছিল সামনের সিটে। অভ্রতায় আয়েশার পাশেই বসেছে। প্রেমিক হয়ে কি আর নিজের প্রেমিকার পাশে অন্য পুরুষকে বসিয়ে দেওয়া যায়? গাড়ি ঝাঁকুনিতে কখনো বা তাদের আঙ্গুলে আঙ্গুল স্পর্শ করে গায়ে কাঁপুনি ধরিয়েছে। লজ্জায় হয়তো ভেতরে ভেতরে অভ্রটারও হৃদয়ের বেগ নিয়ন্ত্রণ হারা হয়েছে। আয়েশার হয়তো মুখটা রক্তিম হয়ে উঠেছে। তবে আশ্চর্য লাগে, যে অভ্রকে নিয়ে এতকাল অবিরাম ঝগড়া করত, আজ তার চোখে চোখ রাখতেও সংকোচ বোধ করছে আয়েশা। বুকের গভীরে এখন কেবলই সৃষ্টি হচ্ছে নাম না জানা অচেনা কাঁপুনি। এই ভালোবাসাটা এমন হয় কেন? বাড়ির ভেতর তুমুল হাঙ্গামা বেঁধে গেছে। সন্ধ্যা নামার আগে এলাহি পরিবারের সকল পুরুষ জড়ো হয়েছে বৈঠকখানায়। নারীরাও চুপচাপ দাঁড়িয়ে আছে। পরিবেশে থমথমে উত্তেজনা। রুমানা ভাবতেও পারেনি পিয়া সেভাবে হুট করে আরেকজন মেয়েকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবে, সবার সামনে নির্লজ্জ নির্ভয়ে। নীরু এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন সে নিজের অস্তিত্বটাকে লুকিয়ে রাখতে চাইছে। তার কপালে খোদা কি লিখে রেখেছেন সে নিজেও জানে না। একটা মানুষের কপাল এত খারাপ কি করে হতে পারে? পিয়াসের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার দিকে রুমানা রাগে ক্ষোভে পুড়ে যাওয়া চোখে তাকিয়ে আছে। চাহনিতে স্পষ্ট অবজ্ঞা। রুমানা ঠান্ডা গলায় বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটি আতঙ্কে কাঁপতে থেকে চোখে তাকায়। অস্পষ্ট কণ্ঠে ভেঙে ভেঙে জবাব দেয়, নিদ্রিতা নিশি। ঠিক তখনই পিয়াস গর্জে ওঠে, কণ্ঠে রোষ। আমার স্ত্রীকে এভাবে জেরা করার অধিকার কারণে কথা বলার থাকলে আমার সঙ্গে বলুন। এমন জায়গায় আমি এক মুহূর্তও থাকবো না যেখানে আমার বৈধ স্ত্রীর সম্মান নেই। সেই জায়গায় পিয়াস মির্জা নিঃশ্বাস নিতেও ঘৃণা বোধ করে। বাড়ির বাতাস হঠাৎই জমে উঠেছে বিস্ময়ে। এমন কথা, এমন দৃঢ়তা ছোটবেলা থেকেই পিয়াসের স্বভাবে ছিল, কিন্তু তাই বলে একটা অচেনা মেয়ের পক্ষ নিয়ে মামির মুখের উপর এভাবে কথা বলা। সবাই স্তব্ধ। পিয়াসের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমেই তো তার বিয়ে নীরুর সঙ্গে ঠিক হয়েছিল। তখন তো সে একবারও বলেনি যে সে অন্য কারো প্রেমে পড়েছে, প্রেমিকাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। যদি এসব আগে জানতো রুমানা, তাহলে কি কখনো পিয়াসের সঙ্গে নীরুর বিয়েতে সম্মতি দিত? ঘরে উপস্থিত রাজন ও রোশান, তাদের মুখেও চাপা দ্বিধা, কারণ তারাও যে এই বিয়েতে সম্পূর্ণ সন্তুষ্ট ছিল তা নয়। তবে আজকের এই কাহিনী রাজনের ভাবনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। মনে মনে সে ঠিক করে ফেলেছে এই সুযোগে নীরুর বিয়েটা সে সোহান পালোয়ানের সঙ্গে ঠিক করবে। এতে শুধু একজোড়া হাত মেলাবে না, মজবুত হবে ব্যবসায়িক সম্পর্ক। তাই দ্বিধাহীনভাবে সে পিয়াসের পক্ষ নিয়ে কথা বলে উঠল। সুযোগকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। ঘরের এক কোণে নীরব দাঁড়িয়ে আছে জোহান। সবার আড়ালে থেকে তার দৃষ্টি অন্যদিকে, চিত্রার দিকে। তার চাহনি বিদ্ধ অন্ধকারে ভেজা। লুকিয়ে লুকিয়ে সে আটছে পরিকল্পনা। চিত্রাকে কলঙ্কিত করতে হবে, অপমানিত করতে হবে। এটাই একমাত্র পথ তাকে পাওয়ার। কারণ যতটা ফারাজ তার পবিত্র স্ত্রীকে ভালোবাসে, অপবিত্র হলে ততটাই ঘৃণা করবে। জোহান দূর থেকে চিত্রার শরীরে কুনজর বুলিয়ে চলেছে। কোন কোন জায়গা থেকে মাংস উঠিয়ে নিবে সেই ভেবে খুশি হচ্ছে। কল্পনায় অন্ধ তার কামনার আচর। তবে সেই কুচাহনির পথরুদ্ধ হয়। হঠাৎই চিত্রার সামনে এসে দাঁড়ায় ফারাজ এলাহি। তার দীর্ঘ ছায়া চিত্রাকে আড়াল করে দেয়। বিরক্তিতে জোহানের কপাল কুঁচকে ওঠে। মনে মনে খিস্তায় ভরে ওঠে তার ভাবনা। সিনারি ঠিকমতো দেখতে না দিয়েই পর্দা টানলি ভাই।
পিয়াসের বাড়িতে খবর পৌঁছাতে বিস্ফোরণ ঘটে। ছেলের আকস্মিক বিয়ের খবরে আকাশ ভেঙে পড়ে তার বাবা মায়ের মাথায়। পিয়াসের বাবা তখন সিঙ্গাপুরে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত। সঙ্গে গিয়েছেন তার মাও। পরিকল্পনা ছিল সপ্তাহখানেকের মধ্যেই কাজ সেরে দেশে ফিরবেন, কিন্তু এই অপ্রত্যাশিত খবরে তারা ভেঙে পড়েন। মনের ঝড় যতই তীব্র হোক, দায়িত্বের গাঁথুনি ভেঙে ফেরা সম্ভব নয়। কাজ শেষ না করে পিয়াসের বাবা ফিরতে পারবেন না, মাও একা আসতে সাহস পাচ্ছেন না। তবু দীর্ঘ আলোচনার পর অবশেষে সবাই পিয়াসের এই সিদ্ধান্ত মেনে নেয়। যেহেতু তারা এসেই পড়েছে, তাই সিদ্ধান্ত হয় নিশি ও পিয়াস অন্তত সপ্তাহখানেক এই বাড়িতেই থাকবে। পরিবেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অন্য কোথাও যাওয়াটা যুক্তিসঙ্গত নয়। তবে রুমানার রাগ এখনো দগদগে। বিশ্বাসভঙ্গের জ্বালা কি এত সহজে মুছে যায়? পিয়াস শুধু তার স্বপ্নটাই নয়, ভেঙে দিয়েছে নীরুর মতো নিষ্পাপ মেয়ের মনটাও। রুমানা ভাবছে কি বলবে নীরুকে সে, কি করে তাকে সান্ত্বনা দেবে। আলোচনা শেষ হলে সবাই ধীরে ধীরে যার যার ঘরে ফিরে যায়। পিয়াসের জন্য আগেই একটা ঘর বরাদ্দ ছিল, সে সবার চোখের সামনে নিশির হাত ধরে উপরে উঠে যায়। দৃশ্যটা রুমানার চোখে মৌন বিদ্রোহ। তবে ফারাজ পুরোপুরিভাবে পিয়াসের সঙ্গেই ছিল, যদিও পিয়াসের চাহনি দেখে মনে হচ্ছে সে ফারাজকে কিছু একটা বলতে চায়। নিশি স্তব্ধ। এই পিয়াস মির্জাকে সে ঠিক চিনে উঠতে পারছে না। তাকে যত দেখছে ততই অবাক হচ্ছে। একটা অচেনা মেয়ের জন্যে তার এমন একতরফা যুদ্ধ, পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে জবাব দেওয়া। তার জন্যই কারো বিয়ে ভেঙে গেল। নীরুর মুখ মনে পড়তে নিশির গলা বুঝে আসে, যেন নিজের অজান্তেই কারো জীবনে অন্ধকার ঠেলে দিয়েছে। সে কি ভুল করেছে, অন্যায় করে ফেলেছে? চিত্রা চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়িয়েছে, স্বামীর দিকে হেলে ফারাজের গলায় বাঁধা টাইটা খুলে দিচ্ছে। এমন সময় ফারাজ হেসে জিজ্ঞাসা করে, ভাবির কাছ থেকে শুনলাম তোমার নাকি বমি বমি ভাব। চিত্রা চোখ না তুলে জবাব দেয়, ছিল, এখন নেই। তেঁতুল খেয়ে একদম চাঙা হয়ে গেছি। ফারাজ চোখ বড় বড় করে বলে, কি বলো? ধন্যবাদ বউ, ধন্যবাদ। আমি জানি তুমি এখন ঠিক কি বলবে। বাবা হতে চলেছ ফারাজ, তাই না? কিছু বলার আগেই আমি বুঝে গেছি। আহা, এতটুকু ভালোবাসা যে স্বামী থেকে সরাসরি বাবা পদে প্রমোশন করানোর জন্য। বাবা হব জানতাম, কিন্তু এত জলদি হব এটা কল্পনাতেও ছিল না। চিত্রা এবার বিরক্ত মুখে বলে, এই যে বড়লোকের সওয়াল, মাথা কি কৃমি হয়েছে নাকি? নাকি রাস্তা থেকে ভেজাল পানি খেয়ে এসছেন? ফারাজ গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলে, ছ্যাঁ বউ, তুমি আমাকে কি বলছো এসব? আমি পিওর হেলদি, সুস্থ সবল পুরুষ মানুষ। এখন তো আমার অনেক কাজ। বাচ্চার নাম ঠিক করতে হবে, তারপর আবার ডাইপার স্টক করতে মার্কেটে যেতে হবে। চিত্রা গম্ভীর মুখে জবাব দেয়, এই জন্যেই তো আপনাকে আমি দারাজ এলাচি বলি। আমার জার্নির কারণে একটু বমি ভাব করেছিল, তার চেয়ে বেশি কিছুই না। আপনার দেখছি মরার আগে উপরে যাওয়ার খুব শখ। ছ্যা, ছোট লোক স্বামী কোথাকার। ফারাজ কপালে হাত দিয়ে কষ্টে বলে, ইমোশনাল ড্যামেজ করলি রে আবুলের নাতনি। চিত্রা দাঁত কিটমিট করে বলে, আপনার ড্যামেজের মাকি সাকি নাকি? সারাদিন অভ্র আয়েশার সঙ্গে দেখা করতে পারেনি, কথা তো নয়। অনেক কষ্টে এক প্রকার অনুনয় করে আয়েশাকে রাতে বাগানে আসতে বলেছে। আয়েশা চুপি চুপি চোরের মতো এসে দাঁড়ায় বাগানের মাঝখানে। হঠাৎই চোখে পড়ে দোলনাটা আপনা আপনি দুলছে। হে মা, কেউ থাকলে একটা কথা, কিন্তু যদি ভূত হয়? মনে ভাবতে না ভাবতে আয়েশা দোয়া পড়তে পড়তে এগোয় দোলনার দিকে। ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে নেয়, বুকের মধ্যে চেপে ধরে, ঠোঁটের উপর রাখে হাত। ভয় পেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে করতে প্রায় চিৎকার করতে যাচ্ছিল আয়েশা। তখনই সেই চেনা কণ্ঠটা বলে ওঠে, আরে অরুণী, গোছলের মধ্যে কাকড়া চোখ করছো যে, আর একটু হলেই তো আমার ভবিষ্যৎ ফিউজ করে দিতে। অভ্রর মুখ চেনে একটু শান্ত হয় আয়েশা। মুখটা ছেড়ে দিতে সে বলে ওঠে, আরে কি যে বলো, তোমার ভবিষ্যৎ মানেই তো আমার সম্বর। ফিউজের কথা বললে পাপ লাগবে। পাপের চিপায় পড়েই আমি না হয় আবার অক্কে চলে যাই। অভ্র হেসে বলে, বসো। কই? আমার মাথা। কি? ইস, আমার লজ্জা করে। আরে বেরি, দোলনায় বসো। কেন? তোকে দোলনা থেকে ধাক্কা দিয়ে উগান্ডা পাঠাবো। বস জলদি। অভ্রর হঠাৎ ধমকে বড় বড় চোখ করে তাকায় আয়েশা। সদ্য হওয়া প্রেমিকের এত রাগ। শেষমেশ আয়েশা দোলনায় বসে। অভ্র তাকে হালকা করে দোলাতে থাকে। ও ঘরুণী, আমার নাম না, আজ থেকে তুমি শুধুই আমার ঘরুণী। আয়েশা মুচকি হাসে। তাহলে তোমার ঘরণী তোমার জন্য একটা কবিতা লিখেছে, শুনবে? শোনাও। ইতল বিতল ব্যাঙের ছাতা, ছাতার উপরে আমার মাথা গেল ভাইসা, আমি গেছি কুদ্দুসে বাপের ফাঁদে ফাইসা। কবিতা শুনে অভ্রর মাথা ঘুরে যায়। কিছু বলার আগেই হাওয়ায় ভেসে আসে অদ্ভুত একটা গলা। কালুর বাপ, আই মিসিং ইউ, লগে অলসো ফাসিং ইউর লাভিং এ। নিশুতি রাত।
হাওয়ায় গতি বেড়েই চলেছে। নিস্তব্ধ আকাশের নিচে ছায়া ঘেরা আধারে লুকিয়ে থাকা সৌন্দর্যেরা মেতে উঠেছে মেঘে মেঘে আলো আধারির খেলায়। ঘূর্ণিপাক খাচ্ছে হাওয়া। তালুকদার বাড়ির পোড়া দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে এক সুশোভিত পুরুষ। অন্ধকারের মধ্যেও তার সাদা শার্ট পতপত করে উঠছে, ঠিক তার চুলের মতোই, কিন্তু উড়ন্ত চুল কিংবা জামা নয়। যা ভয়ঙ্কর হলো তা হলো তার চোখ। সেই চাহনি আধারকেও কাঁপিয়ে দিতে পারে। সে চুপচাপ তাকিয়ে আছে পোড়া তালুকদার বাড়ির দিকে। কি ভাবছে তা কেউ জানে না, কিন্তু সে জানে সেই রাতে যদি 27টি দেহের সঙ্গে আরেকটি ছোট্ট নিষ্পাপ দেহ নিস্তেজ হয়ে যেত, তাহলে আজকের এই বিষাক্ত প্রেম ও ক্রোধের সন্ধিক্ষণে তার আত্মা এমন দ্বিধাগ্রস্ত হয়ে থাকতো না। সে মনে মনে বলে ওঠে, আমিও তোমায় ততটাই ভালোবাসি যতটা তীব্র ছলনায় ডুবে আছে তোমার প্রেমিক। তবু এই পৃথিবী আমাকে খলনায়ক ভাববে। তোমার ভালোবাসা কি এতই নগণ্য ছিল যে আমার ভাগ্য জুটল না? জুটলে হয়তো আমি হতাম তোমার অর্ধাঙ্গ। ঠিক তখনই অন্ধকার চিরে হারিকেন হাতে চলে আসে মোফাজ্জল। মুরগির খোপগুলো ঠিক আছে কিনা দেখতে বেরিয়েছিল, কিন্তু কি ভেবে বাড়ির সামনে এসে দাঁড়ায়। চোখ পড়ে যায় সে রহস্যময় পুরুষের উপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেডা? লোকটা সামান্য চুপ থেকে ধীর স্বরে উত্তর দেয়, কায়সার, বর্জ্য কায়সার। মোফাজ্জলের মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ বিস্ফোরিত, কণ্ঠ শুকিয়ে আসে। কায়সার? মানুষ জন্ম নেয় কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বলেই। লাশ ঘরে নিস্তব্ধতা সময়কেও স্তব্ধ করে রেখেছে। নিথর হয়ে পড়ে আছে মিতালির লাশ। কাটার মতো কঠিন চিত্রা আজ ভেঙে পড়েছে অজান্তেই। তার চোখে কোনো ভয় নেই, আছে কেবল নিঃশেষ একটা শোক। মিতালির নিষ্পাপ মুখখানিতে সে বারবার হাত বুলিয়ে দিচ্ছে। সেই মুখেও ভয়ঙ্কর নির্মম ব্লেডের আঁচড়। চিত্রার কাতর দৃষ্টিতে জমে আছে অসহায়তা। লাশঘরের মেঝেতে পড়ে অঝরে কাঁদছে আয়েশা, এমনভাবে কাঁদছে যা অন্তর বিদীর্ণ করে দেয়। চিত্রার আগে আয়েশার চোখে জল দেখেনি কখনো। আয়েশা সবসময় পাহাড়ের মতো অটল ও সাহসের প্রতিমা ছিল। আজ সে হাত পা ছড়িয়ে মেঝেতে পড়ে বুক ফাটিয়ে কাঁদছে। এই দৃশ্য ভাবাই যায় না। অভ্র চুপচাপ পাশে বসে আয়েশাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জানে এই শোকের কোনো ভাষা হয় না। আয়েশার চোখের জলের উত্তাপে অভ্রর ভেতরটাও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন গড়ে ওঠে। সেই বন্ধন এতটাই গভীর হয় যা সারা জীবন আমাদের মায়ায় জড়িয়ে রাখে। ফারাদ চিত্রার পাশে দাঁড়িয়ে আছে। চিত্রাকে কিভাবে সান্ত্বনা দিবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। কোনো ভাষা তো যথেষ্ট নয় এই শোকের সামনে। তবে তার একটাই চাওয়া, চাপা দিয়ে রাখলে যন্ত্রণাটা আরও তীব্র হয়ে ওঠে। আর সেই তীব্র ব্যথা আজীবন মানুষদের অন্তঃস্থলকে ধুকে ধুকে শেষ করে। ফারাজ অপেক্ষা না করে পুলিশের সঙ্গে দেখা করে। সেখানে ডাক্তারও ছিল। কিছু মুহূর্ত যেতে না যেতেই বদ্র এসে উপস্থিত হয়। লাশ দেখেই তার চোখের সামনে ভেসে ওঠে একের পর এক লোহমর্ষক দৃশ্য। সে নিউরোসার্জন, কাটাছেঁড়ার কাজ তার নিত্যদিনের অভ্যেস। তবু এই লাশের ক্ষত তাকে কাঁপিয়ে দেয় ভিতর থেকে। ভিকটিমকে শারীরিক আর মানসিকভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে। মাথার অর্ধেক চুল কেটে ফেলা, সারা দেহে ব্লেডের আঁচড়, দগ্ধ চামড়ায় আগুনের ছেঁকা, বারবার ধর্ষণের অসংখ্য চিহ্ন। একজন না বহুজন, একবার নয় বহুবার। আর এসবের পরও ফারাদ যখন পোস্টমর্টম রিপোর্ট হাতে নেয় তখন সে থমকে যায়। আত্মহত্যা এই একটি শব্দই লেখা রিপোর্টের সারাংশ। ধর্ষণের কোনো কথাই উল্লেখ নেই, শুধু লেখা মৃত্যুর আগে ভিকটিম একই ব্যক্তির সঙ্গে বারবার যৌন সম্পর্কে জড়িয়েছে। ফারাজের চোখ লাল হয়ে ওঠে, বুকের ভেতর আগুন জ্বলে। ঠিক তখনই পুলিশ অফিসার আকরাম প্রবেশ করে। ফারাজ তাকে আলাদা কক্ষে নিয়ে যায়। রুমের ভেতর ডাক্তারও ছিল। বজ্রও সেখানে দাঁড়িয়ে রিপোর্ট পরখ করে দেখে মানুষ কতটা খারাপ হলে একটা খুনকে এভাবে ধামাচাপা দিতে পারে। ফারাজ পকেটে হাত গুজে গম্ভীর গলায় পুলিশ অফিসার আকরামকে প্রশ্ন ছুড়ে দেয়। আকরাম নিস্তরঙ্গ স্বরে উত্তর দেয়, ভিকটিমের ফোনে শেষ কল এসেছিল এই নাম্বার থেকেই, সেখান থেকেই এই নাম্বার সংগ্রহ করেছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।